আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 3। লেখিকা ডায়না ইমরোজ। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী নিবাসের আঙিনায়। শিশির ভেজা বাতাসের ফুলের সুগন্ধ ছড়িয়ে আছে। চারিদিকে নিস্তব্ধ, শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো আঙিনায় লাল ইটের মাঝে পড়ে এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে। বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হচ্ছে। দরজার কপাটে কপাটে করার নাড়ার শব্দ যেন সকালের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে। বারান্দায় লোহার রেলিং শিরশির করে মানিকজোড়া পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে। আঙিনার একপাশে শান বাঁধানো পুকুর, তার জলে সকলের প্রথম সূর্যরশ্মি পড়ে চিকচিক করছে। জল নাড়াচাড়া করছে কচুরিপানা, আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ। পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘোমটা টেনে জল তুলছে, তাদের কণ্ঠে সুরেলো আড্ডা ভেসে আসছে। সকালে শান্ত আবহে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলায় কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোয়া। পুরনো দেয়ালের ছায়াভেদ করে নতুন দিনের প্রাঞ্চলকর ধীরে ধীরে জেগে উঠছে। এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীর ইতিহাসকেও সজীব করে তোলে। পুকুর পাড়ে বসে আছে মায়া। তৃষ্ণা শেষ শান নেমে মুখ ধুচ্ছে। মীর সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে। মায়াকে একা বসে থাকতে দেখে মীর পুকুরের পাড়ে উপস্থিত হয়। মীরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতরে চলে যায়। মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে, হাতে একটা সোনালি রঙের ঘড়ি। মীর গিয়ে বসে মায়ের পাশে। মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয়। মীর কিছুটা কোমল কণ্ঠে বলল, রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয়ই, কিন্তু কী কারণে রাগ হয়েছে তা বলা যাবে কি? মায়া বলল, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আপনার সাথেও নয়। আর আপনি একটা মিথ্যাবাদী। তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি? গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন। ওই ছুরি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন, নয়তো করবেন, আর আমাদের সাথে মিথ্যা বলছেন। মীর মায়ের দিকে ঝুঁকে বলল, তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো। আমি যা বলেছি তাই সত্য। আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই। তাহলে রাফিদ দাদা আপনার সাথে কি করছিল? মীর এবার ঠোঁট চুলকে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল। এরপর জবাব দিল, ও তো রাতে আমার সাথে ছিল, আর তখনও ছুরি দেখে এটাই বলছিল, এটা বিছানায় কেন, গলা কেটে যাবে। তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে নিয়েছো। মায়া মীরের দিকে ঘুরে তাকালো। আপনি কিভাবে জানলেন? তুমি ছোট্টবেলায় থেকেই দুষ্টু, বয়স কম হয়নি, কিন্তু এখনও পাগলামো যায়নি তোমার। মায়া মলিন হেসে উঠল। মীর মায়ের হাসি দেখে বলল, আর কাউকে সন্দেহ করো না, তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া। মায়া অপ্রীতিকর ভেবে বলল, কি মীর, আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয়। কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি করতে চায়। যাদের দেখছি তাদের কেউই আমার আপন নয়। অসুখ মানে? মায়া ভ্রুকুঞ্চিত করল। মানে এটা তোমার অসুখ। দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলে। পরিবারের আদর্শ কেমন হয় সেটা তুমি হয়তো ঠিকঠাকভাবে কখনো উপলব্ধি করতে পারোনি। হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে। মায়ের দৃষ্টি সরিয়ে নিল। মীরের রেশ টেনে বলল, আপনি ঠিকই বলেছেন। এখন ঠিক বলছো, কিছুক্ষণ পর আবার পেছনেই পড়বে তুমি। নীরব সময় কেটে পুকুরের পাড়ে কিছুক্ষণ। সূর্যের আলো পুকুরের জলে এসে পড়ে প্রতিফলিত পড়ল মায়ের মুখে। মীরে তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গল্প পছন্দ করি। কিন্তু আপনি কিভাবে জানলেন? তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম, তখন অনেক বই দেখতে পাই। মায়া মীরের দিকে ঘুরে তার হাতের উপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন? মীর মায়ের হাত স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। মায়া বুঝতে পারে তার হাত সরিয়ে নিল। দুঃখিত, আমি বই পড়তে পছন্দ করি না। পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম, আর গল্প। মীর থামে। এটি একটি অসম্পূর্ণ বই, আমার অনেক পছন্দের, কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে? আর লেখকই বা কোথা থেকে হারিয়ে গেছে জানি না। জানেন, ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম, কিন্তু পাইনি। মায়া মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। মীর দেখে বলল, তুমি কি বই নিয়ে চিন্তিত? মায়া নিরুত্তর। মীর হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আচ্ছা বইটি আমাকে দিও, আমিও পড়ে দেখব। সত্যি তো? মায়ের মুখে উজ্জ্বল হাসি। বললাম না আমি মিথ্যা বলি না, কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না। তোমার জন্য একটা বই পড়াই যায়, বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায়। মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল। এতক্ষণ তৃষ্ণা মায়া আর মীরকে অনুকরণ করছিল। তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয়, কাছে ঘেঁষে বলল, তুই মীরের সাথে এত কি বলছিস? ও কিন্তু তোর খালাতো ভাই, মানে আমাদের বড় ভাইয়ের মতো। প্রেমে টেমে পড়ে যাস না, বিদেশি ছেলে, না জানি কত প্রেমিক আছে। মায়া বলল, তোর কি আমার পেছনে ছাড়া লাগা কোনো কাজ নেই?
আমি তাকে কেন ভালোবাসতে যাব বলে পুকুর পাড় ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে। টেলিফোনে রিং বেজে উঠল কয়েকটি রিসিভ করে। জয়ন্ত বেগম। তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে। আমরা ভালোই আছি, তোর খবর নাই বাজান, তুই কই, কবে বাড়ি ফিরবি? বড্ড উতলা হইল। মা, আমাদের ফিরতে আরও 2 দিন দেরি হবে, এটা বলতেই কল দিয়েছি। এরপর কলটি কেটে যায়। জয়ন্তন পুনরায় কল দিলেন। কলটি ওপর পাশ থেকে কেটে দেয় আমজাদ। জয়ন্ত খুব হতাশ হলো। এক পুত্রকে সে হারিয়েছে আজ 22 বছর। আমজাদ এবং এহসান ছিল তার চোখের মণি। 2 ভাই যেন 2 ভাইয়ের রক্ষা কবচ ছিল। এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই। জয়ন্ত খুব ভেঙে পড়েছিল সেদিন। এরপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাস হয়ে যায়। শালুক আসে জয়ন্তন এর কাছে, তার ভরসাসূচক হাতে স্পর্শ করে বলে, মা চলুন, বসবেন। তারা সোফায় বসল। জয়ন্তনকে শালুককে লক্ষ্য করে বলল, মা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে, তার কিছুই হবে না। অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে থমাসন এবং আমজাদ কলটি তখন জয়ন্তন এর মুখের উপর কেটে দিয়েছে। বিষয়টি লক্ষ্য করেছে থমাস আমজাদকে প্রশ্ন করল, তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছ, এটা কিন্তু ঠিক করনি। এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে, তাই কলটি কেটে দিয়েছি। থমাস বেশ গম্ভীর শ্বাস ছেড়ে হতাশ নিমজ্জিত হয়ে বলল, তুমি খুবই ভাগ্যবান, তোমার মায়ের কল আসে। আফসোস আজ বহু বছর মায়ের কোনো কল আসে না। বলে থমাস বাসা থেকে উঠে দাঁড়ালো। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান, আফসোস তোমার মায়ের কল আসে না আজ বহু বছর। বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে। আমজাদ তখন বাড়ির নম্বরে দ্বিতীয়বার কল সংযোগ করার চেষ্টা করলো। দ্বিতীয়বার টেলিফোনের বেজে ওঠায় জয়ন্তন বেশ হকচকিয়ে গেল। শালুক বলল, আপনার ছেলেই হয়তো, চলুন কলটি ধরুন। জয়ন্তন কলটি রিসিভ করে। ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আসে, একটি মধুর ডাক, মা। এই তো, এখানেই একজন গর্ভধারিণী জননীর সুখ। জয়ন্তন জবাব দিল, বাপজান কিছু হইছে তো? ঠিক আছোস বাবা? আমি ঠিক আছি মা। আমজাদ নিশ্চুপ হয়ে গেল। জয়ন্তনও চুপচাপ। আমজাদ হঠাৎ করেই বলল, মা আমি কিন্তু তোমার সেই ছোট্টবেলার মতনই ভালোবাসি। কথাটি শুনে জয়ন্তন ফুপিয়ে কেঁদে উঠল। দৃষ্টি দেখল শালুক, তার ঠোঁটে ফাঁকে হাসি। বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুস্পর্শ বইয়ের নাকি সহজ সহ্য হয় না, কিন্তু শালুকের যেন তা উল্টো। তিনি সবসময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ অবধি হাসি খুশি থাকেন। জয়ন্তন জবাব দিল, কাজ শেষ কইরা জলদি বাড়ি চললে আইসো বাপজান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল, দোয়া রাইখেন মা। জয়ন্তন কল কেটে দেয়। এতক্ষণে ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে। দোতলার রেলিংয়ের ধরে দাঁড়িয়েছিল সে। জয়ন্তন তার ঘরে চলে গেল। মীর তখন ওপর থেকে নিচে আসে। বৈঠকখানায় শালুক বসে আছে। এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শোয়। শালুক একটু নির্বিকার প্রশ্ন করল, মীর শরীর খারাপ তোর? কিছু হয়েছে বাপ তোর? ছোট মা একটু শুতে দাও, ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে। শালুক মীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কি তোর মা নই মীর? থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি। গর্ভধারিণী মায়ের স্পর্শে সন্তানের সুস্থ হয়ে ওঠে, মায়ের গন্ধে মন সতেজ হয়ে। কিন্তু সে মা থাকতে কজন মূল্য বুঝে, হারিয়ে গেলে তখন খুঁজে। মীর বলল, আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা। মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে, ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই। ও কথা বলতে নেই বাপ, আমি আছি তো। আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রাখছি, ভবিষ্যতেও রাখবো। মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সোনালি আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে ঝড়ে জমেছে, ঠিক যেন আগুন ছিটিয়ে ছুড়ে দিয়েছে বনজুড়ে। পাহাড়ের নিচে নিস্তব্ধ এক উপত্যকা, যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো। মাঝখানে নীরব এক নদ, তার জলে ভেসে আসে সূর্যের শেষ রশ্মি। চারপাশে শুধু ঝিমিয়ে পোকা ডাকা, আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ। উপত্যকার প্রান্ত আছে এক 15 কাঠের সেতু, যেটা পার হলেই দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম। ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি, ছাদের ধারে শুকনো ফুল ঝরছে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে পাথরের আসন, যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। হ্রদের ওপর সে দেখা যায় একটি প্রাসাদ, দূর থেকে যেন ধোঁয়ার মতো ভাসমান। জানালাগুলো সব বন্ধ, তবু মনে হয় কেউ যেন এক ফাঁকে তাকিয়ে আছে। বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে।
ছোট্ট গ্রামটির কোনো বাসিন্দারা বেঁচে নেই। যদিও কেউ বেঁচে থাকে তবে তারা এখানে আর থাকে না। প্রতিটি ঘরেই তালাবন্ধ। গ্রামটির শেষে একটি নদ, নদের ওপর প্রান্ত দাঁড়িয়ে পাহাড়টির পৌঁছাতে নদীর পার হতে হবে। মির দেখল নদীটি, জলগুলো বেশ নীলাকার। এখানে বাতাস যেন মন মাতানোর সুবাস পাওয়া যায়। মীর রাফিদকে লক্ষ্য করে বলল, ওইদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, ওইটা কি? রাফিদ বলল, ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল, সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত। আজ শুধু শ্যাওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি। কত বছর হয় এটি পরিত্যক্ত? রাফিদ বলল, আমি ঠিক বলতে পারবো না। মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে। নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢেলে পড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনও জীবন্ত। ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত, তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য। মীর এক ধ্যানে তাকিয়ে রইল। রাফিদ মীরকে ডাকলো। মীর শোনেনি, সে অন্য ধ্যানে মগ্ন। এরপর রাফিদ মীরের শরীরে স্পর্শ করে ডাকলো। মীরে হুঁশে ফেরে। মীর রাফিদকে জিজ্ঞেস করছে, আচ্ছা, প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ? এটা আবার কারণ কি? সময়ের নিয়ম এটা। আজ যদি আমরা দুনিয়ার থেকে চলে যাই, এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে, নদের জলে ডুবে যাবে। এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ উত্তোলন করবে। ফলে রাফিদ নিঃশ্বাস ছাড়ল। মীর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কেন এভাবে হারিয়ে যায়? কত রাজ্য প্রাচুর্য অর্জন করে, সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে, এরপর হঠাৎ করে সব কিছু ধুলোয় মাখা হয়ে পড়ে থাকে। সবাই মাটির সাথে মিশে যায়, থাকে শুধু তাদের স্মৃতি। মীর ঘুরে পুনরায় একবার প্রাসাদটির দিকে দেখল। ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সামনে আগমন ঘটে। রাফিদ বলল, কাঠের সেতুটি পার হতে রিস্ক হবে। আসার সময় তো এসেছি, জানি না এখন যেতে পারবো কিনা। তাড়াতাড়ি চলো, ওপারে আমাদের অশ্ব আছে। মীর বলল, চিন্তা করিস না, যেতে পারবো, চল। বলে ছোট গ্রামটি চূড়া থেকে যেতে যেতে বারবার পেছনে ঘুরে দেখল মীর। মীর নীরব, পাশাটি যেন তাকে ডাকছে, কিন্তু নীরবেই, যার কোনো শব্দ নেই। তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয়। সেতুটি নিচে থেকে বয়ে যাচ্ছে জলরাশি, প্রখর জলের স্রোত। তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে। রাফিদ বলল, মীর, হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে, যদি সেতুটি ভেঙে যায় নিচে পড়ে যাব, মৃত্যু নিশ্চিত। ভুলভাল না বকে চল, সন্ধ্যা হয়ে আসছে, অশ্বের চিৎকার শোনা যাচ্ছে। আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না। পুনরায় কাঠের সেতুটি থেকে বড় করকর শব্দ ভেসে আসে, বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও। মীর আগে আগে পা বাড়িয়ে যেতেই শুরু করলো। রাফিদ পেছনে। ধীরে ধীরে ভাবে মাঝ বরাবর সেতুটি কাঁপছিল। রাফিদ পেছন থেকে কাঠের ভেঙে যায়। রাফিদ এবং মীর পেছন ঘুরল। রাফিদ কিছুটা ভয় পেল, কিন্তু মীর ভরসা দিয়ে বলল, কিছু হবে না, ভয় পাস না, চলে আয়। পুনরায় দুজন হাঁটা শুরু করলো। রাফিদ পেছন থেকে বলল, আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝছিস বল? এই তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে, চল। চাপা স্বরে হাসলো মীর। রাফিদ বলল, মজা করছিস? আমার কিন্তু সত্যিই ভয় হচ্ছে। ভয় না পেয়ে চলে আয়। বলে মীর প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায়। মীরের অপর প্রান্তে পৌঁছে যায়। রাফিদ প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায়। সেতুটির শেষ কাঠ পার হয়েই যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায়। রাফিদ তির্যক আওয়াজ তুলল। মীর হতভম্ব হয়ে যায়। রাফিদ তখন সেতু ছেড়ে দড়িটা ধরে ফেলেছে। মীর বিস্ময় হয়ে উঠল। হঠাৎ সে মুহূর্তেই রাফিদ কাঠ ভেঙে পড়ল। তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল। পৃথিবীর হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিঁধল। বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিঁধতে লাগলো। শারীরিক ভারসাম্যহীন যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাফিদকে, অথচ তার উপরে ওঠার চেষ্টা। এক সেকেন্ডেই তার মনে হলো শেষ, সব শেষ। মাথার ভেতরে অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মীরের। রাফিদ এবার আতঙ্ক নিয়ে নিচে দেখল। জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে, তার অপেক্ষায় আছে। রাফিদ ভয়ে চুপসে গেল। পরিবার, মুখগুলো, অসমাপ্ত কাজ যেন সব চোখের সামনে ভেসে উঠল। চোখের সামনে আকাশ, গাছ, পাথর সব ঘুরছে। বাতাস শরীরের আঘাতে ধাক্কা, বুকের ভেতর হাহাকার, আর গলার থেকে চিৎকার আটকে থাকা একটি শব্দ। মীর ওপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকল। ভয় পাস না, দড়ি ধরে রাখ। ঠিক তখনই রাফিদ ধরে থাকা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো। মীর তখন দড়িটির ওপর থেকে ধরে নিজের হাতের পেঁচিয়ে নেয়, কিন্তু তার পক্ষে নিচে থেকে রাফিদকে টেনে তোলা সম্ভব হয়নি। দড়িটাও ছিঁড়ে যেতে পারে। মীর কি করবে বুঝতে পারল না। সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে কোনো জনমানব নেই। ঝুলে থাকা রাফিদ চেঁচিয়ে বলল, মীর, আমাকে টেনে ওঠা। আমি আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারছে না। দড়িটাও ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরের অশ্ব তখন পেছন থেকে হেঁসাধ্বনি তুলল। মীর তখন পেছনে ঘুরল, দেখল রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে। মীর একবার রাফিদের দিকে দেখল, এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, অগ্লিন, দড়িটা ছুঁড়ে দে আমার দিকে। অশ্ব অগ্লিন মীরের
বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কায় কণ্ঠস্বর যেন বুঝতে পারল। অঙ্গলিন শরীর ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে দিল, মীরের দিকে ছুঁড়ে ফেলল। মীর দড়িটা রাফিদের দিকে ফেলে বলল, ওটা ধর, আমি টেনে তুলছি। রাফিদ ধরল। এরপর মীর এবং অঙ্গলিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুলল। রাফিদ শোয়া থেকে উঠে বসে। মীর তার দিকে দেখল। রাফিদ ও মীর তার দিকে তাকায়। এরপর দুজন অট্টহাসিতে তলিয়ে পড়ে। হাসি থামিয়ে মীর বলল, অসাধারণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আরেকটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছাতাম। মীর তখন কণ্ঠে খাদি নামিয়ে মোহিত কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিছু হতে দিতাম না। রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো, চক্ষু শীতল। আমরা তো ভাই, এর বেশি আজ আর একটা এই সম্পর্কের নাম দেওয়া যাক। রাফিদের প্রস্তাব। ভাই, বন্ধু, তাই তো, আজ থেকে আমরাও বন্ধুর পরিচয় নিলাম। মৃদু হাসল। সন্ধ্যার আবছা আলো ধরে মীর এবং রাফিদ চৌধুরী নিবাসের উদ্দেশ্যে রওনা হয়। আম্মুকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করেছে। খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে। চারপাশ শুনশান। তাদের থেকে কিছু দূরে ডান বা বাঁ দিকে সারি সারি মৃত গাছ। রাফিদ চারপাশ দেখে বলল, তাড়াতাড়ি চলে আয়, অন্ধকার নেমে আসছে। রাফিদ কথাটি শেষ করতে না করতেই একটা তীরের ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয়। তারা বেগে আশ্চর্য হয়। অশ্ব দাঁড়িয়ে যায়। কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারিদিকে তাকালো। তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীর ছুঁড়েছে। ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠায় বসা, মুখ পাগড়ির আঁচল দিয়ে ঢাকা। দূরে থাকা স্পষ্টভাবে তারা তাকে চিহ্নিত করতে পারল না। মীর চিরকুটটি খুলল। তাতে লেখা, চোখের সামনে প্রিয় মানুষের এত মৃত দেরিতে দেখার মতো সৌভাগ্য কারো হয় না। চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারো। ব্যাস, এরপর ছোট্ট করে একটি দৃশ্য আঁকা, যা এখনও বোঝা যাচ্ছে না। রাফিদ জিজ্ঞেস করলো, চিরকুটে কি লেখা? দ্য সাইলেন্ট ম্যানর, পার্ট 4, লেখিকা ডায়না ইমরোজ। মীর রাফিদের রেস্ট টেনে অশ্বের পৃষ্ঠে চেপে বসে। তারপরে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তাদের গন্তব্য বাড়ি পৌঁছানো। সন্ধ্যা নামায় আলিমনগর গ্রামের মানুষ ঘরে আলো ধরিয়েছে। কেউ আলোর জন্য ধরিয়েছে হারিকেন, তো কেউ মশাল। ঘরের বাহিরে মশাল দিয়েছে সকলে। গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে। গ্রামের শুরু পথে এগোচ্ছে মীর ও রাফিদ। অশ্ব তার ধীর পায়ে চলছে। চৌধুরী নিবাসন আর মাত্র 5 মাইল দূরে। রাস্তার দুই ধারে মাটির ঘর, খড়ের ঘর, তো কিছু টিনের দেয়ালের ঘর, যার থেকে আলো ছড়িয়ে পথের কিছুটা আলোকিত করায় মীর এবং রাফিদ সুবেদের মতো পথে এগোতে পারছে। নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে ঘুঘুর শব্দ ভেসে আসে। মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায়। শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো। বাঁদিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুঠুরি থেকে শব্দটা আসছে। রাফিদ মীরের অভিব্যক্তি দেখে বলল, হয়তো মেয়েরা নাচছে, চল গিয়ে দেখি। মীর বলে, অশ্ব থেকে নেমে দাঁড়াও। রাফিদ বলল, আলিমনগর মেয়েদের অনেক সম্মান দেওয়া হয়, এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে। ধুর, চল তো, থাইল্যান্ডে তো কখনো এরকম সুরও শুনিনি, আর নাচ তো বিলাসিতা। বলে মীর ঘুঙুরের শব্দ অনুসরণ করে যেতে থাকে। রাফিদ বাধ্য হয় মীরের পেছনে পেছনে গেলে। এটি টিনের দোতলার পাশে ছোট্ট কুঠুরি। ছোট্ট কুঠুরির ভেতরে মৃদু আলো। মোমবাতির দপদপে শিখায় দেয়ালে পড়ে নাচছে যেন ছায়ারা। বাতাসে কস্তুরীর গন্ধ আর পায়েল ঝঙ্কার মিষ্টি সুর ভেসে আসছে চারিদিক থেকে। 4 জন মেয়ে নাচছে এক সুরে। হাতে রেশমের ওড়না, চোখে ঝিলিক, ঠোঁটে মিষ্টি হাসি। সেই ভিড়ের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মীরের। তার গলায় নীল পাথরের হার, কপালে এক ফোঁটা লাল টিপ, আর চোখে এমন এক আলো যেন কুঠুরিতে আলো স্নান করিয়ে দেয়। সে নাচছে, কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প, এক অপূর্ণ আকুলতা। জানালা থেকে মীর তাকিয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। কুঠুরির ঘ্রাণে যেন মিশে গেছে তার অজানা অনুভব। প্রতিটি দেয়ালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটি চুরির শব্দ তুলে বুকের ভেতর প্রতিধ্বনি তুলছে। বাইরে কুয়াশার ঘন হয়ে আসছে, কিন্তু কুঠুরির ভেতরে নাচ থামেনি। সেখানে শুধু চোখের ভাষা চলছে এক অদেখা সংলাপে। মীরের পেছন থেকে দাঁড়িয়ে আছে রাফিদ। রাফিদ মীরকে লক্ষ্য করে বলল, আমাদের গ্রামে স্কুলের মাস্টারের মেয়ে। জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসেছিলাম। দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে। আর সেদিন ছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি। ভারী সুন্দরী, নাচনেওয়ালি। যাই হোক, এখন চল। মীর এবং রাফিদ পেছন ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে। 3 জন মধ্যবয়স্ক লোক। তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন। তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে চাওয়াচাই করল, মীর এবং রাফিদও। তারপরে আব্দুল মোতালেব মীর এবং রাফিদের উদ্দেশ্যে বলল, তোমরা তো জমিদার বাড়ির ছেলে, তা এত রাতে এখানে কি? ব্যাপার কি? কিছু হয়েছে?
রাফিদ তখন মীরকে ফিসফিস করে বলল, নাসনিওয়ালির বাবা। মীর তখন বলল, মীর আসলে বলতে রাফিদ তার কথা মাঝে পথে থামিয়ে নিজে বলল, আসলে চাচা, ও হচ্ছে মীর, থাইল্যান্ড থেকে থাকে, গ্রামে নতুন, আশেপাশটা ঘুরে দেখছিলাম আর হঠাৎ তখন আপনাদের কুঠুরি থেকে ঘুঙুরের শব্দ শুনতে পায়। তখন ও জিজ্ঞেস করলো এটা কোথা থেকে আসছে। আমি ওকে মুখে জবাব দেওয়ার পরেও ও সচক্ষে দেখতে আসলো। ও আচ্ছা আচ্ছা চাচা, আসি বলে মীর ও রাফিদ চলে যায়। সেই বিকেল থেকে শালুক ও জয়ন্ত সহ বাড়ির সকলে অপেক্ষা করছিল রাফিদ এবং মীরের জন্য। তখন শালুক অনেকবার বারণ করেছিল, আলিমনগরের উত্তরে যাস না, দিনকাল ভালো নয়, কখন কি হয়ে যায় বলা যায় না। কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছিলে, কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায় না। শালুক বারবার ঘড়ির দিকে দেখছে, সময় বাড়ছে, কিন্তু তাদের যেন আসার নামগন্ধই নেই। ঠিক তখনই অশের হেসাধ্বনি ভেসে আসে ঘরের বাইরে থেকে। জয়ন্ত বলল, ওরা হয়তো চালাই যাচ্ছেন। এরপর রাফিদ ও মীর ঘরের ভেতরে উপস্থিত হয়। দেখলো সবাই যেন তাদের অপেক্ষায় বসে আছে। রাফিদ তখন আগ বাড়িয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল, যা বকার ওকে বকো, আমার কোনো দোষ নেই বলে উপরে চলে যায়। শালুক মীরকে লক্ষ্য করে বলল, সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তোদের আসার সময় হলো এখন? কতটা চিন্তা হচ্ছিল আমার। ছোট মা, এখন আমরা ছোট নাই, অত চিন্তা করো না তুমি। তুমি আমাদের খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি বলে হাস্যোজ্জ্বল মুখের ওপর নিজের ঘরে চলে যায়। আজকের রাতটা অপূর্ব সুন্দর, আকাশজোড়া নীলের ওপর ছড়িয়ে আছে হাজারো তারার নরম ঝিলিক। চাঁদটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক, দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা আর নিস্তব্ধ পাথরের ধুলো। দূরের বাঁশঝাড়ে হালকা বাতাস শোষ শব্দ, কখনো ঝিঝি পোকার টাক। চারপাশে এমন এক নীরবতা যেন সময়ও থেমে গেছে এই মুহূর্তে। ফুলের সুঘ্রাণ মিশে আছে বাতাসে। নিশি জুই রাতরানীর মিষ্টি সুবাসে মন ভরে যায়। এমন একটি রাত একজন এক একভাবে উপভোগ করছে। কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে, নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে। আবার কোথাও কোনো এক জানালার এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ। কে জানে, হয়তো কারো চোখে ঘুম আসেনি এত রাতেও। রাতটা শুধু সুন্দর নয়, রহস্যময়ও। যেন তার নীরবতার ভেতরে লুকিয়ে আছে কোনো গল্প, কোনো অজানা প্রতীক্ষা। রাতটি একান্তই উপভোগ করছে মীর। ছাদে এক কোণে বসে সে। রাফি ততক্ষণে এখানেই ছিল। এরপর কয়েকজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে। মীরের পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, তার উপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো, ডান হাতে সিগারেট। মীর উপলব্ধি করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, পেছনে কে দাঁড়িয়ে, সামনে এসো। মায়া বেশ উস্কো শুষ্কো হয়েই মীরের সামনে এলো। এরপর বেতের চেয়ারের উপর বসলো। আপনি আমার দিকে না দেখেই কিভাবে বুঝলেন আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম? মীর অ্যাস্ট্রেতে সিগারেট নিভিয়ে বলল, তোমার উপস্থিতি খুব ছোট্টবেলা থেকেই টের পেয়ে আসছি, এখন আর পাবো না। মায়া মৃদু হেসে বলল, আজ কোথায় গিয়েছিলেন? আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম। শেষবারের মতো মানে? মায়ের কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো। মানে হলো কিছুদিন পর তো চলেই যাব, তারপর কবে আসবো না আসবো ঠিক নেই। এখানে থেকে গেলেই তো পারেন। মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি চলে গেলে সে কষ্ট পাবে। আর তুমি? মীর চোখ টান করে প্রশ্ন করলো মায়াকে। মায়া ভুরুকুঞ্চিত করলো। আমি মানে? আমি বললেই কি আপনি থেকে যাবেন নাকি? আজীব। একবার বলেই দেখো, থেকে যেতে পারি। মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। মীর মজা করছে না সত্যি বলছে সেটা সে বুঝতে পারছে না। তখন তৃষ্ণার বলা একটি কথা তার কানে ভেসে আসে। বিদেশি ছেলে, সে দেশে না জানি কত প্রেমিকা আছে তার আবার প্রেমে পড়িস না। মীর মায়ের ভাবনার ভাঙিয়ে বলল, বলো এই রূপসী, কি ভাবছ? মায়া তখন হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়। বলল, আমি ঘরে যাই, অনেক রাত হয়েছে, জবাবটা তো দিয়ে যাও। মা এবার কিছুটা উৎসস্বরে বলল, আপনি থেকে গেলেই বা কি, না থাকলেই বা কি, আমার এতে কিছু আসে যায় না বলে মীরের সামনে থেকে যেতেই রাফিদ হাজির হয়। রাফিদ মায়াকে দেখে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? মাঝরাতে মেয়েদের বের হতে নিষেধ, ভুলে গেছিস? মায়া থতমত খেয়ে বলল, ভাই তোকে খুঁজতে আসছিলাম। কিসের জন্য? রাফিদের যেন টান টান উত্তেজনা। মায়া রাফিদের অভিব্যক্তি দেখে ভয় পেল। মায়া নিরুত্তর। রাফিদ পুনরায় বলল, কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? মায়া কিছু না বলেই ছাদে চলে যায়। রাফিদ বিড়বিড় করে বলল, অদ্ভুত। রাফিদ বসে পড়ে মীরের সামনে, একটা সিগারেট হাতে নেয়। সিগারেট ধরিয়ে বলল, মায়া হঠাৎ কেমন আচরণ করলো। মীর হেসে বলল, ও কিছু নয়, আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করেছিলাম। রাফিদ তো ঠাট্টার ছলে বলল, শালা, তোর স্বভাব গেল না। মীর রাফিদের ব্রেস্ট টেনে বলল, শালা বুঝে শুনে বলছিস তো?
এই আমার বোনের দিকে নজর দিস না, তুই শালা ডেকে ফেলেছিস, রাফিদ কথা এড়ালে চলবে না বলে দুজন হাসিতে তলিয়ে যায়। তাদের এমন দৃশ্য ছাদ থেকে ছোট্ট গাছের ডাগার থেকে দেখছে বাড়ির নতুন কাজের লোক বুলবুল। ও বেশ কিছুদিন ধরে ছাদে উপস্থিত। বুলবুলের বয়স আনুমানিক 35, উচ্চতা 5 ফুট এর মতো, শ্যামবর্ণের শরীর, মাথায় একটি শীতের টুপি, গায়ে মোটা সোয়েটার। কানে পেতে মীর এবং মায়ের কথোপকথন এতক্ষণ শুনেছিল। এখন রাফিদ এবং মীরের হাসি যেন ওর সহ্য হচ্ছে না। মীর ও রাফিদের হাসি থামিয়ে দিল। মীর ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, মাস্টারের মেয়ের নাম কি? তুই জেনে কি করবি? কি করব বুঝতে পারছিস না? হেয়ালি না করে বল। রাফিদ মলিন কণ্ঠে বলল, মোহিনী। মীর বলল, অসম্ভব সুন্দর নাম, ঠিক এরই মতো নামটি সুন্দর। রাফিদ তখন বলল, তুই আসলে একটা নষ্ট শালা। বুলবুল সব কথা শুনে ফেললো তাদের। তারপরে মনে মনে বলল, তখন মায়া আপামনির সাথে প্রেম আলাপ করছিল, আর এখন আবার আরেক মেহিনী। তুই বড় চালাক মীর, তুই গাছের ও খাবি, তলারও কুড়বি না। এটা তো হতে দেওয়া যাবে না, আমাকে এর পদক্ষেপ নিতে হবে। রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই মায়ার। মায়া ও তৃষ্ণার ঘরে একটা দোলনা আছে। দোলনাতে মায়া বসে ধীর স্থিরভাবে দোল খাচ্ছে, দুপা উঠিয়ে বসা দোলনায়। দোলনার চলার শব্দ পেলে তৃষ্ণা জেগে উঠে ঘুম থেকে। ঘরের আলো নেভানো, জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করেছে। তৃষ্ণা চোখ কচকে তাকালো তা পাশে, মায়া নেই। এর পাশে শোয়া থেকে উঠে বসে, দেখে মায়া না ঘুমিয়ে দোলনার চেপে বসে আছে। খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে। তৃষ্ণা শান্তভাবে মায়াকে জিজ্ঞেস করলো, তুই এখনো ঘুমাসনি কেন? রাত অনেক হলো। মায়া দোল খাচ্ছে, তার চোখের ও পলকহীন। তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেল, কিছু নয়, ঘুম আসছে না, তুই যা ঘুমা, আমাকে বিরক্ত করিস না। তৃষ্ণা বলল, কি ভাবছিস? আমার বল, ভালো লাগবে। মায়া জবাব দিল না। দোলনা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায়। তৃষ্ণা তার পেছনে গেল। আবার প্রশ্ন করলো, মীরের কথা ভাবছিস? মায়া ঘুরে তাকালো তৃষ্ণার দিকে, এরপর দৃষ্টি সরিয়ে বাইরে নেয়। খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল, একটু আধটু ভাবছি, কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশির সুর। সেদিন কে বাঁশি বাজাচ্ছিল? তৃষ্ণা হাঁপ ছেড়ে বাঁচল। মীরের ভাবনাটা বোকামি, আর এই অদৃশ্য বাঁশিওয়ালার কথার ভাবনাটা আরও বড় বোকামি। তুই আজকের পর আর কখনো ভৌতিক গল্পের উপন্যাস কিছুই পড়বি না, এগুলো পড়েই তোর মাথা খারাপ হয়েছে। বলা শেষে তৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়া ভালো লাগছে না কিছু। বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে। তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত। সে এও জানে আদৌ তার ভাবনা সঠিক কিনা তার প্রমাণ নেই, কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয়। মায়া জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল, কিন্তু জগ খালি। খুব জল তেষ্টাও পেয়েছে। কি করবে ভেবে তৃষ্ণাকে একবার ডাকলো, তৃষ্ণা, জগে জল নেই, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার সাথে চল, রান্নাঘর থেকে নিয়ে আসি। তৃষ্ণা কম্বল আষ্টেপৃষ্টে জড়িয়ে বলল, তুই যা, আমি পারবো না, বাচ্চামি করিস না। মায়া বাধ্য হয়ে ঘরের বাহিরে হয়। এরপর একবার চারদিকে খেয়াল করলো, চারিদিকে অখণ্ডিত আলো। এত রাতে কেউ জেগে নেই। মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো। সেই মুহূর্তে মায়ের কানে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল। মায়া ক্ষুব্ধ জানালা থেকে সুর যেদিকে থেকে আসছে সেদিকে তাকালো, কিন্তু কিছুটা দূর থেকে সুরটি ভেসে আসছে, সেই অচেনা সুরটি। কিন্তু এত রাত জেগে বাজাচ্ছে কে বাঁশি? নাকি এবারও ভুল শুনেছে মায়া? এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল মায়া। নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘর থেকে জলে জগ ভরল। তখন চোখে পড়ল বৈঠকখানার দিকে। মীর কোথাও যাচ্ছে। মায়ের সন্দেহ হলো। সে দ্রুত মীরের পেছনে হাজির হয়। মীর সদর দরজা খুলতেই মায়ের উৎকণ্ঠিত ভেসে আসে পেছন থেকে। সে ঘুরে দেখল মায়া। মায়া মীরের মুখামুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মীর কিছুটা বিব্রত বোধ করল, মাথা চুলকায়। মায়া মীরকে নিশ্চুপ দেখে বলল, কি হলো, চুপ করে আছেন যে? কোথায় যাচ্ছেন? কার সাথে দেখা করতে যাচ্ছেন নিশ্চয়ই? মীর বলল, আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর মাঝপথেই সে তুমি বাধা দিচ্ছ। কার সাথে দেখা করবেন? আর এত রাতেই বা কেন? ছোট্ট মা, ছোট্ট মায়ের জন্য সবসময় দেখা করতে পারি। কার সাথে দেখা করবেন? মীর একটু রসিকতা করে বলল, ভালোবাসি একজনকে খুব করে। প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার। কে সে? মায়া কথায় আটকে গেল। মীর বলল, জগটা রাখো, আসো আমার সাথে। মায়া কিছুটা ভয়ের স্বরে বলল, রাফিদ দাদা দেখলে আমাকে মেরে ফেলবে। এখানকার সংস্কার মেয়েরা রাতে বাইরে বের হতে পারবে না। মীর বলল, সংস্কারে নিকুচি করেছি, চলো। বলে জগটা মায়ের হাত থেকে নিয়ে পাশে সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায়।
মা এই প্রথমবার মাঝরাতে পরপুরুষের সাথে চৌকাঠ পেরিয়েছে বাড়ির। সে জানে এমনটা কারো কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, কিন্তু তারপরেও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়। মীর মায়াকে নিয়ে তার অশ্বের নিকট নিয়ে যায়, মায়ের হাত ছেড়ে দেয়। অশ্বকে আদর করতে শুরু করে মীর। মীর বলল, আমি অগ্লিনকে খুব পছন্দ করি এবং ভালোবাসি। অগ্লিনকে দেখতে পাচ্ছ না? ওর নাম দিয়েছি আমি অগ্লিন। তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। তখন ছাদ থেকে ওর হেঁসাধ্বনি পায়, ভাবলাম ওকে দেখে যাই। মায়া তখন হেসে উঠল, হাসতে হাসতে মায়ের চোখের পড়ে দোতলার বারান্দায়। মায়ের হাসি থেমে যায়। সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম। কণ্ঠ শুকিয়ে গেল মায়ার, বুকের ভেতর নাড়া দিয়ে উঠে। সে আর রেহাই পাবে না নিশ্চিত। সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে, সেটা একজন পরপুরুষের সাথে, যে কিনা খালাতো ভাই। সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা, ভাই এবং রক্তের সম্পর্কের ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না। মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে, কিন্তু মীর, সে তো নির্দোষ। মায়ের জন্য মীর শাস্তিতে পাবে। মায়া ভাবে আত্মরা হয়ে গেল। মেয়ে দেখলো মায়া চুপচাপ। কিছু হয়েছে তোমার? না, চলুন ঘরে যাই। কেউ দেখলে সমস্যা হবে। কারা দেখবে? অনুচারীরা তো দেখেইছে, তাদের দেখায় কিছু আসে যায় না। মায়া মীরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল। আজ সোমবার। আমজাদ চৌধুরী এবং থমাসন বাড়ি ফিরেছেন সকালেই। সারা রাত ট্রেনে ছিলেন, ফিরেছে ভোর 6টার দিকে। বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে। এখন বেলা 11টা। সকাল 6টা থেকে 10টা অবধি দুজন একটু ঘুমিয়ে নিয়েছে। আমজাদ এবং থমসন পাশে দাঁড়িয়ে। তারা সামনে শালুক, জয়ন্ত এবং সাহানা বসা। মানুষের কর্মজীবন থেকে বিদায় নিলেও অবসর থাকতে হয়। আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে, এরপর দেশে ফিরেছে আজ 2 বছর হয়। তখন তিনি গ্রামে সবার দেখভাল ব্যস্ত। গ্রামের জমিদার তিনি, তার একটা দায়িত্ব আছে, গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যেমনই করে সরকার তার দেশের জন্য। এই বলে যেন আমজাদ আর অবসর পেল না। ব্যবসা থেকে মানুষের মূলত অবসর নেয় না, কিন্তু বিদেশে ব্যবসা করলে তাদের দেশে ফিরতেই হয়। গ্রামে মানুষ কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ। গরিব মধ্যবিত্ত পরিবার যেন না খেয়ে থাকে, সেই প্রচেষ্টা আগেও করেছে, এখনও করছে। আজ সকালে ফিরেছে, সবাই অবাক করে দিল আমজাদ ও থমসন। তাদের আসার কথা ছিল 2 দিন পরে, কিন্তু আজ শেষ হওয়াতেই চলে আসলো। আমজাদ ছোট্টবেলার কথা তুলল, মজার ঘটনাগুলো। তাদের রেস্টে জয়ন্ত তার ছোট্টবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে গেল। তখন রাফিদ এসে সোফায় বসে, তার মুখটা খুব গম্ভীর। সবাইকে হাসতে দেখে রাফিদ বলল, এত হাসছো কেন সকলে? আমজাদ থেমে বলল, তুই হাসতে মানা করেছিস? জানিস হাসলে অনেক উপকার হয়, ইমিউনি সিস্টেম শক্তিশালী হয়, শরীরের ইমিউনোকোষ ও অ্যান্টিবডি কার্যক্ষমতা বাড়ে, ফলে অসুখ বিসুখ কম হয়, হৃৎপিণ্ড সুস্থ রাখে। হাসলে রক্ত সঞ্চালন ভালো হয়, রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে এবং স্ট্রোক কমায়। থেমে পুনরায় জিজ্ঞেস করলো আমজাদ, শুনেছি মির্কো এসেছে, ও কোথায়? ও ঘুমাচ্ছে বোধহয়, বলল শালুক। তখন থমাস বলল, আমজাদ, আমি এসেছি অনেক দিন, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় দেখা সব গোছগাছ করে চলে যেতে হবে। শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে, মীরকেও নিয়ে যাবেন? থমাস একটু হেসে বলল, ওকে আর কই রেখে যাব? যতই বড় হোক, আমার সন্তান আমার কাছে এখনও বাচ্চাটি, ওকে রেখে তো আর আমি থাকতে পারবো না। মীর চলে যাবে, মীরকে নিয়ে যাবে, কথাটাই মোটেই ভালো লাগেনি শালুকের। রাফিদেরও ভালো লাগছে না। তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল, বন্ধু বলে ডেকেছে, এখন সে চলে যাবে। রাফিদ উদ্ভ্রান্ত হয়ে যায়, বেশ হতদন্ত হয়ে নিজের ঘরে চলে যায়। আমজাদ শালুকের দিকে তাকালো। শালুক মীরকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসে। শালুক চায় মীর এখানেই থাক, কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি। আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আহা, তুমি মন খারাপ করছো, মীর কি এখনই চলে যাচ্ছে? আরও কিছুদিন পর যাবে। বেলা বাড়ছে, মায়া সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে। সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে। হয়তো জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলে দিয়েছে আমজাদকে। আমজাদ হয়তো ওত পেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তাকে শাস্তি দিবে তাতে তার আক্ষেপ নেই, কিন্তু তার জন্য মীর শাস্তি পাবে এটি মায়া মানতে পারছে না। তখনই মায়ের ঘরে শেফালি উপস্থিত হয়। এ কি মেম সাহেব, আপনি ঘাপটি মায়েরা বসে আছেন যে? মায়া তখন কিছুটা রেগে গেল, বলল, তোকে না বলেছি আমার মেম সাহেব ডাকবি না, শুধু আপা ডাক, নয়তো মায়া। সে যার ডাকুম, আপনি যাই করেন। কিন্তু ওইদিকে মীরবাবু বোধ হয় বিদেশ চইলা যাইব, সেই কথাবার্তা চলতেছে। কিছুটা শোনা মাত্রই মায়া উঠে দাঁড়ালো, তার হৃদয় কিছুটা ধকধক শব্দ করলো। এরপর বিছানা থেকে ওনাটা নিয়ে এলোমেলো চুলেই বৈঠকখানায় চলে যায়। সেখানে উপস্থিত রাফি, মীর, জয়ন্তন, আমজাদ এবং থমাস। রাফিদ মীরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন। এতক্ষণ বেশ আড্ডা জমিয়েছিল তারা।
মায়াকে দেখে আমজাদ ডেকে কাছে নেয়। মেয়ের ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ। মায়ে কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে। তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল, আমি বলি কি বাপ, মায়া এখন বড় হইছে, বিয়ার উপযুক্ত হইছে, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তখন থমাস জয়ন্তর রেস্ট টেনে বলল, তা হলো আর ভালো হবে, আমার মায়ের বিয়েটা দেখেই যেতে পারবো। কি বলিস মীর? মীর বেশ উৎফুল্ল হয়ে বলল, এটা দারুণ সংবাদ, আমিও এটাই চাই, মেয়েদের বিয়ে হয়ে গেলে ঝামেলা মুক্ত। আমজাদ কয়েক সেকেন্ড চুপ করে বলল, আমাকে ভাবতে হবে বিয়ের ব্যাপারটা, তো এত ভাবনা আর লাগবো না, যা করবি তাড়াতাড়ি। বলে জয়ন্ত মুখে পান দিল। মায়া জবাব দিল না, সে বিয়ের জন্য প্রস্তুত। কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি, এটাও মায়ের কাছে অস্বস্তি মনে হচ্ছে। সেই ঘটনা ঘিরে জয়ন্ত বিয়ের কথা বলছে সে নিশ্চিত, কিন্তু গতকাল রাতের ঘটনা জেনে সকলে চুপ থাকার কথা নয়। তাদের আলাপ আলোচনার মাঝেই 3 জন অনুচারী উপস্থিত হয়। এসে আমজাদের চৌধুরীকে লক্ষ্য করে বলে, সর্দার, 2 জন লোক এসেছে আপনার খোঁজে। কারা? শহর থেকে এসেছে, কারা জানি না। এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয়। রান্নাঘর থেকে শালক এবং শাহানা সবাই ঘরের বাইরে উপস্থিত হয়। তাদের সামনে একটি মার্সিডিজ গাড়ি থেকে 2 জন লোক নেমে আসে। একজন বয়সে 30 থেকে 33 বছরের মধ্যে, লম্বাটে দেহবিন্যাস, মাঝারি কায়দায় সুশৃঙ্খল শরীর, অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি, উজ্জ্বল ত্বক, তীক্ষ্ণ চোখ, যা মুহূর্তেই মানুষকে পর্যবেক্ষণ করতে পারে। সরু ও ধারালো নাক, হালকা দাড়ি যা তাকে গম্ভীর ও অভিজাত্য দেখায়। মাথায় একটি ফেডর পরা, চোখের রং বাদামি, ফিটিং হালকা ধূসর সাদা রঙের শার্টের ওপর কালো রঙের নেকটাই দিয়ে, তার উপর হালকা চকলেট গ্রে ব্লেজার, সাথে ফিটেড ট্রাউজার, সাধারণ ডার্ক কালার, পায়ে কালো চামড়ার ক্লাসিক লো হিল বুট। তার সাথে একজন ওনার সহকারী। দেখে বোঝা যাচ্ছে। আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল। আমজাদ আর বাড়িয়ে জিজ্ঞেস করল, আপনি কে? যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল, আমি ডিটেকটিভ আহির মির্জা। গত 4 দিন আগে পশ্চিমপাড়ায় একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক। আমি সেই খুনের তদন্ত করতে এসেছি। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 4। লেখিকা ডায়না ইমরোজ। আজকে কথা বলতে আমার আরও বেশি সমস্যা হয়েছে, আর সাথে অনেক এক্সট্রা নয়েজ আসছে। আমি খুবই দুঃখিত, কারণ আমার বাসার আশেপাশে মানে বাসার পাশেই কাজ চলছে কনস্ট্রাকশনের। কি যে বিশ্রী শব্দ, তার উপরে কারেন্ট থাকছে না, আমি ভালো মতো রেকর্ড করতে পারছি না। তাই গল্পটা যেহেতু ভালো, আপনারা যেহেতু মিস করতে চাচ্ছেন না এবং আমিও মিস করতে চাচ্ছি না, তাই এত ঝামেলার মাঝে পর্ব দিচ্ছি। আপনারা একটু মানিয়ে নেবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আমার স্বাভাবিক গলাতে ফিরে আসি। আজকে আসছি। আল্লাহ হাফিজ।